তানিয়া, একটু কাছে আয় মা। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোন। আমার বুকের ভেতরটা কেমন যেন একদম খালি হয়ে আসছে। আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এবার এই নিষ্ঠুর পৃথিবী থেকে আমার চিরতরে বিদায় নেওয়ার সময় একদম ঘনিয়ে এসেছে। তোদের মা তো অনেক আগেই আমাদের এই অথৈ সাগরে একা ফেলে দিয়ে ভগবানের কাছে চলে গেছেন, আর এবার আমিও ঠিক সেই পথেই পা বাড়াচ্ছি। আমার ডাক এসে গেছে মা, আমাকে এবার যেতেই হবে। তোদের এই নিষ্ঠুর পৃথিবীতে একা রেখে যেতে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা, তুমি দয়া করে এমন ভয়ঙ্কর কথা বলো না। এই বিশাল আর নিষ্ঠুর পৃথিবীতে তুমি ছাড়া আমাদের আর আপন বলতে কেউ নেই বাবা। তুমি আমাদের এভাবে অনাথ করে চিরকালের জন্য ছেড়ে চলে যেও না। আমরা যে বড্ড অসহায় বাবা, তুমি ছাড়া আমাদের কে দেখবে? তুমি আমাদের ছেড়ে যাবে না বাবা, আমরা তোমাকে ছাড়া একদম বাঁচতে পারবো না। বাবা, আমার খুব ভয় করছে। চারদিকটা কেমন অন্ধকার লাগছে। আমরা দুজনে তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বাবা? কে আমাদের মাথায় হাত বুলিয়ে আদর করে দেবে? কে আমাদের রাতের বেলা সুন্দর সুন্দর গল্প শোনাবে? তুমি চোখ বন্ধ করো না বাবা, আমি তোমার পায়ে পড়ছি। আমি আর কখনো কোনো কিছুর জন্য তোমার কাছে বায়না করব না। তুমি শুধু আমাকে আর দিদিকে ছেড়ে যেও না। চোখ খুলে রাখো বাবা। মারে, যা চিরন্তন সত্য যেটা, তা আমাদের সবাইকে একদিন না একদিন মেনে নিতেই হয়। মৃত্যু কাউকে ছেড়ে দেয় না, সে বিশাল রাজা হোক বা আমার মতো পথের ফকির। তোরা দুজনে কান্নাকাটি বন্ধ করে এবার আমি যা বলছি তা মন দিয়ে শোন। ওই ঘরের এক কোণায় রাখা ওই পুরনো মাটির কলসটির দিকে একবার তাকা। ওটা কোনো সাধারণ কলস নয়। আমার কথা মন দিয়ে শোন। জীবনে যাই হয়ে যাক না কেন, যতদিন তোরা দুজনে এই পৃথিবীতে বেঁচে থাকবি, এই পুরনো কলসটি সব সময় নিজেদের কাছে সযত্নে লুকিয়ে রাখবি। এই কলসটি তোদের আগামী দিনে পথ দেখাবে। আর আমার শেষ ইচ্ছে হলো শুধু তোরা দুজনের সব সময় একে অপরের পাশে ছায়ার মতো থাকবি এবং কখনো কোনো পরিস্থিতিতে একে অপরের থেকে আলাদা হবি না। অর্পিতা, তোর ওপর আমি আমার ছোট্ট তানিয়ার সব দায়িত্ব দিয়ে গেলাম। ওকে তুই দেখে রাখিস, ওকে অনেক লেখাপড়া করাস, মানুষের মতো মানুষ করে গড়ে তুলিস। আমরা তোমার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি তোমার গায়ে হাত দিয়ে আজ প্রতিজ্ঞা করছি, আমি আমার ছোট বোন তানিয়াকে কখনো নিজের থেকে একটুও দূরে সরে যেতে দেব না। আমি ওকে মায়ের মতো সব সময় আগলে রাখবো। সব বিপদ থেকে ওকে আমি বাঁচাবো। আমি নিজে না খেয়ে ওকে খাওয়াবো, ওকে লেখাপড়া শেখাবো। তুমি আমাদের নিয়ে একটুও চিন্তা করো না বাবা। আর শোন অর্পিতা, এই গ্রামের লোকেরা আমার সম্পর্কে অনেক আজে বাজে ও ভুল কথা বলবে। তারা আমাকে মন্দিরের গয়না চোর বলে অপবাদ দেবে, কিন্তু তোরা কখনো তাদের ওই মিথ্যে কথায় একটুও ভরসা করবি না। ঈশ্বর নিজে সাক্ষী আছেন যে আমার পুরো জীবনে আমি কখনো কারুর একটা পয়সাও চুরি করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। তোরা শুধু বুকে সাহস রাখিস, কখনো ভেঙে পড়িস না, সাহস হারাস না মা। দেখ, ওইদিকে একবার চেয়ে দেখ। এই চোরের মেয়ের আস্পর্ধা তো দেখ একবার। বাপ মরেছে দুদিন হয়নি, আর ও একেবারে বুক ফুলিয়ে চলে এসেছে জল নিতে। এর বাপ তো মন্দিরের গয়না চুরি করেছিল, সেই জন্য ঈশ্বরের দেওয়া সেই চরম পাপ নিজের মাথায় নিয়ে ধুকে ধুকে মরে গেল। আর এখন এই মেয়েরা এখানে একেবারে সতীর সাধ্বী সেজে ঘুরে বেড়াচ্ছে। এদের তো লজ্জাবোধ বলে কিছুই নেই দেখছি। চোরের মেয়েদের আবার কিসের এত দেমাক? তুমি একেবারে ঠিক কথা বলেছ। চোরের রক্ত তো চোরই হয়, বংশের খারাপ স্বভাব কি আর সহজে যায়? শোন মেয়ে অর্পিতা, কান খুলে আমার কথা শুনে রাখ। আমাদের বাড়ির আশেপাশে ভুলেও কখনো কোনো কাজ চাইতে বা ভিক্ষে চাইতে আসবি না বলে দিচ্ছি। আমাদের নিজেদের বাড়িতে কোনো চোরের মেয়েকে রাখার বা সাহায্য করার বিন্দু মাত্র শখ আমাদের নেই। তোদের বিশ্বাস নেই? তোদের বাড়িতে ঢোকালে তোরা তোদের বাবার মতোই আমাদের ঘরের বাসনপত্র আর টাকা পয়সা চুরি করে পালাবি। তোদের মতো মেয়েদের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। মা, আপনারা আমাদের মৃত বাবার নামে এমন জঘন্য মিথ্যে অপবাদ দেবেন না। তিনি গরিব হলেও খুব ভালো আর সৎ একজন মানুষ ছিলেন। তিনি সারা জীবন অমানসিক পরিশ্রম করে আমাদের খাইয়েছেন। তিনি কখনো কারোর একটা পয়সাও চুরি করেননি। আপনারা না জেনে কোনো প্রমাণ ছাড়া একজন মৃত মানুষকে এভাবে অপমান করবেন না। ঈশ্বর উপর থেকে সব দেখছেন। আপনাদের এই অন্যায়ের জন্য তিনি কখনো ক্ষমা করবেন না। ও মা, চোরের মেয়ের আবার বড় গলা। নিজে তো খাবি ভিক্ষে করে, আবার আমাদের ঈশ্বরের ভয় দেখাচ্ছিস। তোদের মতো অপয়া মেয়েদের তো এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। যা এখান থেকে, আমাদের সকাল সকাল তোর মুখ দেখাস না। তোদের ছায়া মারালেও পাপ হয়। আমাকে দয়া করে আপনার দোকানে ছোটখাটো যে কোনো একটা কাজ দিন না। আমার ছোট বোন তানিয়াকে স্কুলে যেতে হবে, আর ওর পড়াশোনার খরচের জন্য এবং আমাদের দুবেলার খাবারের জন্য আমার খুব টাকার প্রয়োজন। আমি আপনার দোকানে সব এঁটো গ্লাস মেজে দেব, সব টেবিল মুছে দেব, ঘর ঝাড়ু দেব। আমি খুব খাটতে পারি কাকা, আমাকে শুধু একটু সুযোগ দিন। আমরা খুব অসহায়। এখান থেকে এক্ষুনি চলে যাও মেয়ে। আমার দোকানে আগে থেকেই কাজ করার জন্য অনেক লোকজন রয়েছে। তুমি আমার দোকানের সামনে এভাবে ভিখারির মতো দাঁড়িয়ে থাকলে আমার খদ্দেররা তোমাকে দেখে ফিরে যাবে। চলো
যাও এখান থেকে, আর নিজের পথ দেখো। আমার সকাল সকাল মাথা গরম করে দিও না। এমনিতেই ব্যবসার অবস্থা খারাপ, তার উপর তোদের মতো অপয়া এসে জুটলে আমার সারা দিনটাই মাটি হয়ে যাবে। আমি খুব কম টাকাতেও কাজ করে দেব কাকা। আপনাকে আমাকে বেশি মাইনে দিতে হবে না। আপনি আমাকে যে সামান্য বেঁচে যাওয়া খাবার দেবেন আমি তাতেই দিন চালিয়ে নেব। দয়া করে আমাকে কাজটা দিন কাকা, আমরা না খেয়ে মরে যাব কাকা। একটু দয়া করুন, আমার ছোট বোনটা খিদের জ্বালায় ঘরে কাঁদছে, আমি ওর চোখে জল আর দেখতে পাচ্ছি না। আমি একবার পরিষ্কার ভাষায় বলেছি না যে এখান থেকে ভাগো। চোরের মেয়েদের আমি আমার দোকানে ঢোকাই না। আজ কাজ দিলে কাল আমার দোকানের টাকা সরাবে। আমি তোমাদের জাত চিনি। চলো বেরো এখান থেকে, নইলে আমি লোক ডাকতে বাধ্য হব। তোদের মতো চোরদের সাথে কথা বলাও পাপ। দাদা দিদি, এই তাজা ফলগুলো নিয়ে যান না, খুব মিষ্টি ফল, মাত্র কয়েকটা পয়সা দিন। আমার ছোট বোনটা কাল থেকে না খেয়ে আছে, একটু দয়া করুন, আপনাদের পায়ে পড়ছি। রাস্তার ঠিক মাঝখানে এই আবর্জনা নিয়ে কেন বসেছিস? দেখতে পাচ্ছিস না আমার বড় ঠেলা গাড়ি আসছে? এমনিতেই চোরের মেয়ে, তার উপর আবার বড় ব্যবসায়ীদের রাস্তা আটকে বসে আছিস। ওঠ এখান থেকে। দাদা, আমি তো রাস্তার একদম এক কোনায় ধুলোর মধ্যে বসেছি। আপনার এত বড় ঠেলাগাড়ি যাওয়ার অনেক জায়গা আছে। আমাকে আর একটু সময় দিন দাদা, কয়েকটা ফল বিক্রি হলেই আমি নিজে থেকে চলে যাব। এই ফলগুলো আমি অনেক কষ্টে জঙ্গল থেকে এনেছি। আমার বোনটা খিদের জ্বালায় ঘরে কাঁদছে, আমাকে তাড়াবেন না। আরে, এ তো সেই রামুর মেয়েটা। এই ফলগুলো তুই সত্যি জঙ্গল থেকে কুড়িয়েছিস না কারোর বাগান থেকে চুরি করে এনেছিস রে? তোদের মতো চোরদের কোনো বিশ্বাস নেই। আজ ফল চুরি করছিস, কাল টাকা চুরি করবি। আমাদের হাটে এসব চলবে না। এই চোর, ওঠ বলছি, ভিখারি কোথাকার, নইলে ঠেলা গাড়ি সোজা তোর ওই ফলের ওপর দিয়েই চালিয়ে দেব। আমাদের হাটের বদনাম করিস না, সর এখান থেকে। এই গ্রামে আমাদের থাকা এবার সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। কেউ আমাদের কাজ দেয় না, সবাই আমাদের ঘৃণা করে, চোর বলে অপবাদ দেয়। আমাদের এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোনো অজানা গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়াই ঠিক হবে। সেখানে অন্তত আমাদের কেউ চিনবে না, কেউ আমাদের বাবার নামে চোরের মেয়ে বলে ডাকবে না। আমরা সেখানে নতুন করে বাঁচতে পারবো। এই গ্রামে থাকলে আমরা না খেয়েই মারা যাব। তুমি ঠিকই বলেছো দিদি, আমরা অন্য কোথাও গিয়ে নতুন করে সব শুরু করব। আমি তোমার সাথে যে কোনো কাজ করতে রাজি আছি। আমি আমাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, তুমিও তৈরি হয়ে নাও দিদি। আমি আর এই গ্রামে থাকতে চাই না। দিদি, এইসব কি? এই পুরনো কলসের ভেতর থেকে এতগুলো সোনার মোহর কোথা থেকে এলো? আর এই চিঠিতেই বা কি লেখা আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কি সত্যিই আমাদের বাবার? দাঁড়া, আমি চিঠিটা পড়ে দেখছি। এতে বাবার নিজের হাতের লেখা। আমার আদরের কন্যারা, আমি কোনো চোর নই। গ্রামের মন্দিরের গয়না ডাকাতদের হাত থেকে রক্ষা করতেই আমি এই কলসের ভেতর তা আলাদা করে লুকিয়ে রেখেছিলাম। এতে ছোট পোটলায় তোদের মায়ের গয়নাও রাখা আছে। ওটা তোদের দুই বোনের জন্যে। ডাকাতরা এটা জানতে পেরে আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল এবং আমাকে ভয়ঙ্কর বিষ খাইয়েছিল, যার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি। তোরা এই গয়নাগুলো দিয়ে নিজেদের জীবন নতুন করে সাজাস, আর মন্দিরের গয়না মন্দিরে রেখে দিয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাস। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। দিদি, আমাদের বাবা নির্দোষ ছিলেন। আমাদের বাবার নামের ওপর থেকে চুরির কলঙ্ক চিরকালের মতো মুছে গেল। আমরা আর চোরের মেয়ে নই। বাবা আমাদের জন্য এই গয়নাগুলো বাঁচিয়ে রেখেছিলেন। বাবা কত মহান ছিলেন দিদি। হ্যাঁ তানিয়া, কিন্তু আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে। গ্রামের সেই নিষ্ঠুর ডাকাতরা যদি এই গয়নার কথা কোনোভাবে জানতে পারে, তবে তারা আমাদেরও প্রাণে মেরে ফেলবে। আমাদের এক্ষুনি এই গ্রাম ছাড়তে হবে। আমরা বড় রাস্তা দিয়ে যাব না, ওই গহীন ও দুর্গম জঙ্গলের পথ ধরে হাঁটবো, যাতে কেউ আমাদের দেখতে না পায়। তুই তাড়াতাড়ি সব গুছিয়ে নে, আমাদের আজই বেরোতে হবে। দিদি, আমি আর এক পাও হাঁটতে পারছি না। আমার পা দুটো খুব ব্যথা করছে, মনে হচ্ছে ফুলে গেছে। আমার খুব ভয় করছে দিদি। আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের পেছন পেছন আসছে। আমরা কি আর কোনোদিন সুখে থাকতে পারবো না দিদি? তানিয়া, একটি সাহস রাখ বোন। আমরা জঙ্গলের একেবারে মাঝখানে চলে এসেছি। এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমরা আজ ওই বিশাল বটগাছের তলায় আশ্রয় নেব। ওখানে আমরা লুকিয়ে থাকব। তারপর একটু পরে আবার ওইদিকে হাঁটা শুরু করব। তুই চিন্তা করিস না, আমি তো আছি তোর সাথে। কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি তোকে কথা দিয়েছিলাম না, তোকে সবসময় আগলে রাখবো। এর আওয়াজ মনে হলো যেন ওই ঘন ঝোপের দিক থেকে এলো। কোনো মানুষ কি বিপদে পড়েছে, নাকি কোনো বন্য প্রাণী? আমার একবার গিয়ে দেখা উচিত। হয়তো কেউ আমাদের সাহায্য করতে এসছে। দিদি, তুমি কোথায়? আমি তো রাস্তা ভুলে গেছি। দিদি, আমাকে বাঁচাও দিদি, আমার খুব ভয় করছে। আমি এখানে একা। দিদি, তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও দিদি। আরে, এই বহিন জঙ্গলে তুমি একা একা কি করছো মা? তুমি কি পথ হারিয়ে ফেলেছো? একদম কেঁদো না, আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। কাকিমা, আমি আমার দিদির সাথে এখানে ঘুমিয়েছিলাম। তারপর একটা আওয়াজ শুনে উঠে এসে আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে আমার দিদির কাছে দিয়ে আসুন না কাকিমা, আমার খুব ভয় করছে। আমি আমার দিদিকে ছাড়া থাকতে পারবো না।
তোমার দিদিকে আমি ঠিক খুঁজে দেব মা, কিন্তু এই জঙ্গলে বাঘ ভাল্লুক আছে। তুমি এখানে একা থাকলে বন্য প্রাণীরা তোমাকে খেয়ে ফেলবে। তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে ভালো খাবার আছে, নরম বিছানা আছে। তুমি একটু জিরিয়ে নিও, তারপর আমি নিজে তোমাকে তোমার দিদির কাছে পৌঁছে দেব। চলো মা, আর কেঁদো না। আপনি সত্যি আমাকে আমার দিদির কাছে নিয়ে যাবেন তো কাকিমা? আমার দিদি হয়তো আমাকে খুঁজছে। আমি দিদিকে কথা দিয়েছিলাম যে কখনো ওকে ছেড়ে যাব না। একদম সত্যি বলছি মা, আমি তো তোমার মায়ের মতো। আমার হাত ধরো, কোনো ভয় নেই। এবার তো বেশ সুন্দর একটা মেয়ে নিয়ে এসেছিস দেখছি। এর জন্য শহরের বাবুরা অনেক টাকা ঢালবে। দাঁড়া, এর দরদামটা আগে ঠিক করি। এই মেয়েটার জন্য আমি তোকে 20,000 টাকা দেব। আপনারা কারা? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে আমার দিদির কাছে যেতে দিন। আমি আপনাদের হাত জোড় করছি, আমাকে ছেড়ে দিন। চুপ কর মেয়ে, তোর দিদিকে চিরকালের জন্য ভুলে যা। এখন থেকে তোর জীবন ওই বাবুদের হাতে। তুই এখন বিক্রি হয়ে গেছিস। না, আমি যাব না। দিদি, আমাকে বাঁচাও দিদি, এরা আমাকে মেরে ফেলবে। চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, হাত ওপরে তোলো, নইলে সোজা গুলি করে দেব। একদম ভয় পেও না, আমি পুলিশ আঙ্কেল। ওই খারাপ লোকগুলোকে আমরা ধরে ফেলেছি। তোমার আর কোনো ভয় নেই, তুমি এখন একদম নিরাপদ। আঙ্কেল, ওরা আমাকে বিক্রি করে দিচ্ছিল। আমি আমার দিদিকে চাই। আমি অনাথ আঙ্কেল, আমার দিদি জঙ্গলে হারিয়ে গেছে। মানে তোমার দিদিকে আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু আপাতত তোমাকে সুরক্ষিত থাকতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সমাজে আর কোনো খারাপ মানুষ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তানিয়া, তুই কোথায়? আমার সাথে এমন মজা করিস না বোন, বেরিয়ে আয়। তানিয়া, আমি তোর দিদি ডাকছি, তুই কোথায় গেলি? তা আমার এই জীবনের কি মূল্য? আমি বাবাকে কি জবাব দেব? কিন্তু আমাকে বাঁচতে হবে, আমি ওকে খুঁজবো। আমি এমন কিছু করব যাতে সে আমার নাম শুনে একদিন আমার কাছে ফিরে আসে। আমি হার মানবো না। চুপচাপ সিন্দুকের চাবিটা দিয়ে দে, নইলে দুজনেরই মাথার খুলি উড়িয়ে দেব। চালাকি করার চেষ্টা করবি না, আমাদের কাছে গুলি ভর্তি বন্দুক আছে। তোমরা যা চাও নিয়ে নাও, কিন্তু দয়া করে আমার স্ত্রীর কোনো ক্ষতি করো না। এই নাও চাবি, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়ে দাও। আরে, এত দামি গয়নার মাঝে এই ফালতু মাটির টুকরোটা কি করছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো জাদু আছে। এটাও ব্যাগে ভরে নে, বড় লোকদের খেয়াল বোঝা মুশকিল। না, দয়া করে ওটা নেবেন না, আপনাদের পায়ে পড়ছি। ওটা কোনো দামি জিনিস নয়, ওটা আমার হারিয়ে যাওয়া বাবার শেষ স্মৃতি। ওটা আমার হারিয়ে যাওয়া ছোট বোনের স্মৃতি। ওটা আমাকে দিয়ে দিন। আপনারা সব টাকা নিয়ে যান, কিন্তু ওই কলসটা রেখে যান। চুপ কর, বেশি কথা বললে এখানেই গুলি করে দেব। যা পেয়েছি সব নিয়ে যাব। স্যার, ডাকাতরা আমাদের বাড়িতে ঢুকে বন্দুকের মুখে সবকিছু লুট করে নিয়ে গেছে। আপনারা কিছু একটা করুন, আমার স্ত্রী খুব ভেঙে পড়েছে। আপনি একদম চিন্তা করবেন না বিকাশবাবু, আমি নিজেই এই ঘটনার তদন্ত করব। আমার শহরে কোনো অপরাধী পার পাবে একা? আমি এক্ষুনি ফোর্স নিয়ে আপনার বাড়িতে আসছি। আমি কথা দিচ্ছি আপনার সব জিনিস উদ্ধার হবে। ম্যাডাম, আপনি একটু শান্ত হয়ে আমাকে বিস্তারিত বলুন। ডাকাতরা ঠিক কি কি নিয়ে গেছে? তারা দেখতে কেমন ছিল? তাদের কোনো বিশেষ ভাষা বা চিহ্ন আপনি খেয়াল করেছেন কি? অফিসার, ওরা আমাদের জীবনে জমানো সমস্ত গয়না আর অনেক টাকা নিয়ে গেছে, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে একটা পুরনো জিনিসের জন্য। গয়নার সাথে রাখা একটা পুরনো মাটির কলসের টুকরো ওরা নিয়ে গেছে। ওটা আমার মৃত বাবা আর হারিয়ে যাওয়া বোনের শেষ স্মৃতি ছিল। ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না। পুরনো মাটির কলস? ম্যাডাম, আপনার বাবার নাম কি ছিল? আর আপনারা আগে কোথায় থাকতেন আমাকে একবার বলুন তো। আমার বাবার নাম ছিল রামু। আমরা সুন্দরপুর গ্রামের বাসিন্দা ছিলাম। আমার জীবনের আসল ধন তো আমি বহু বছর আগে হারিয়েছি অফিসার। একটা গহীন জঙ্গলে গাছের তলায় ঘুমিয়ে থাকা অবস্থায় আমার ছোট্ট বোন তানিয়া আমার থেকে চিরকালের জন্য হারিয়ে যায়। আমি আজও তার পথ চেয়ে বসে আছি। এই কলসটাই আমার শেষ সম্বল ছিল। দিদি, আপনি কি সত্যি আমার সেই অর্পিতা দিদি? আমি আপনার সেই হারিয়ে যাওয়া তানিয়া। সেদিন জঙ্গলের ভিতর একটা আওয়াজ শুনে আমি আপনার পাশ থেকে উঠে গিয়েছিলাম আর রাস্তা হারিয়ে ফেলেছিলাম। দিদি, আমি তোমার তানিয়া। তানিয়া বোন আমার, তুই বেঁচে আছিস? আমার বোন আজ এত বড় অফিসার হয়েছে। আমি কি স্বপ্ন দেখছি? তুই আমাকে আর ছেড়ে যাবি না তো বোন? না দিদি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। বাবার আশীর্বাদ আর ওই পুরনো কলসের স্মৃতি আজ আমাদের আবার মিলিয়ে দিল। আমি তোমার কাছেই থাকবো দিদি।